যখন বিদেশি শক্তি আপনার দেশে হওয়া এফসিআরএ বিলের সংশোধন নিয়ে খুব ছটফট করছে, এমন ছটফট করছে যে ইউএসের কংগ্রেসম্যান রাইলে মোরে একটা টুইট পর্যন্ত করে দিয়েছে, তাহলে আপনাকে বুঝতে হবে কতটা বিশাল বড় আছে। তিনি টুইট করে জানাচ্ছে যে এই এফসিআরএ বিলের জন্য নাকি খ্রিশ্চানিটি বিপদে আছে। তো সবার ফার্স্টে জেনে নিই এফসিআরএ মানে কি। আসলে এফসিআরএ মানে হলো ফরেন ফান্ডিং রেগুলেশন অ্যাক্ট। এর মাধ্যমে বা এই নামটা শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন যে বিদেশ থেকে যে টাকা এনজিওসগুলোতে আসবে সেইটার রিলেটেড অ্যাক্ট। তো 1976 সালে ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি লাগিয়েছিল তখন প্রথমবার এফসিআরএ ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবং আপনারা জানলে অবাক হবেন যে বিদেশ থেকে যে কোনো দেশে টাকা আসে তার মধ্যে ইন্ডিয়া 3 নম্বরে পড়ে, এবং তার মধ্যে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর হলো ইউএসএ নিজে। এমনিতেও এফসিআর এর মধ্যে এরকম ছোট ছোট অনেকবারই চেঞ্জ করা হয়েছে, কিন্তু 2026 সালে সবচেয়ে বড় পরিবর্তনটা আনা হচ্ছে। তো এই পরিবর্তনে যে মেন 4টে পয়েন্ট আছে, আজকে আমি সেটা নিয়েই আলোচনা করব। নাম্বার 1, আগে এনজিও যে কোনো অ্যাক্টিভিটি করতে পারতো, মানে স্কুল বানাতে চায় স্কুল বানাতে পারতো, হসপিটাল বানাতে চায় হসপিটাল বানাতে পারতো, চার্চ বানাতে চায় চার্চ বানাতে পারতো, বা যেখানে ইচ্ছা কোনো রকমভাবে ডোনেশন করার ইচ্ছা ডোনেশন করতে পারতো। কিন্তু এখন নিয়ম করে দেওয়া হয়েছে যে সরকার একটা লিস্ট বানিয়ে দেবে, সেই লিস্টের মধ্যে থেকে তাকে যে কোনো একটা চুজ করতে হবে। উদাহরণ হিসেবে ভেবে নিন, যদি সে হসপিটাল খুলতে চায় এনজিওগুলো, তাকে হসপিটালই খুলতে হবে এবং সরকারকে সেটা ইনফরমেশন দিতে হবে। নাম্বার 2, আগে কি হতো, যে কোনো এনজিওর কাছে যদি একটা ফান্ড আসতো, সেই ফান্ডটা সে দেশের যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় সে ইউজ করতে পারতো। কিন্তু এখন কি হবে, যে কোনো ফান্ড আসলে তাকে প্রথমে তার রাজ্যেই সেই ফান্ডটাকে ইউটিলাইজ করতে হবে বা ব্যবহার করতে হবে। যদি সে ওই রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে সেই ফান্ডটা ইউজ করতে চায়, তাহলে তাকে আবার রেজিস্টার করতে হবে। নাম্বার 3, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আগে এনজিওরা যে কোনো অ্যাক্টিভিটি করতে পারতো, অর্থাৎ তাদের কোনো রকম রেজিস্ট্রেশন বা কোনো রেস্ট্রিকশন ছিল না, কোনো রেকর্ডও রাখা হতো না। কিন্তু এখন কি হবে, তারা যে কোনো ফেথে বিশ্বাসী হতে পারে, অর্থাৎ সেই ফেথ রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটি তারা করতে পারে, সেখানে যত ইচ্ছা ফান্ডিং দিতে পারে, তাতে সরকার কোনো রকম আটকাবে বা বাধা দেবে না। কিন্তু তারা যদি ওই ফান্ডটা ইউজ করে রিলিজিয়াস কনভার্সনের জন্য, মানে ধর্ম পরিবর্তনের জন্য যদি তারা টাকাটা ইউজ করে, এখন আর টাকাটা ইউজ করতে পারবে না। এটা হয়ে গেল মেইন পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, আগে এফসিআর রিনিউ করাটা খুব ইজি প্রসেস ছিল, অর্থাৎ কোনো রকম কন্ডিশন বা কিছু ছিল না, 6 মাসের মধ্যে আপনি রিনিউ করাতে পারতেন। কিন্তু এখন আপনাকে রিনিউ করাতে গেলে পরে আপনাকে লাস্ট 2 বছরে 10 লাখ টাকার কিভাবে বা কোন খাতে ইউজ করেছেন সেটার সঠিক হিসেব আপনাকে দিতে হবে। যদি আপনি সেই 10 লাখ টাকা, মিনিমাম 10 লাখ টাকা যদি আপনি হিসেব না দিতে পারেন, তাহলে আপনার এফসিআরে আর নতুন করে রিনিউ হবে না। তো আসল কারণটা জানুন যে অমিত শাহ তারা কেন রেজিগনেশন চাইছে। কারণ এফসিআরএ বিল নিয়ে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রোটেস্ট চলছে, এবং এই প্রোটেস্টটা শুধু চলছে কেন, তার কারণটা বুঝুন। অমিত শাহ বা হোম মিনিস্ট্রি হচ্ছে গিয়ে বিদেশ থেকে যে টাকা আসে, টাকা কোথায় ইউজ হচ্ছে, সব রেকর্ড হোম মিনিস্ট্রির কাছে থাকে, এবং এই হোম মিনিস্ট্রির কাছে থাকে বলেই তারা অমিত শাহ রেজিগনেশন চাইছে। এছাড়াও আপনি 18 জুন দেখেছেন সার্জিও গর, মানে যে ইউএসের ইন্ডিয়াতে থাকা অ্যাম্বাসেডর, সেও অমিত শাহের সঙ্গে দেখা করতে গেছিল। এছাড়া চার্চের ফাদাররা সবাই মিলে অমিত শাহের সঙ্গে দেখা করতে গেছিল। তো আমি এখানে একটা লিস্ট দেখাচ্ছি, যে লিস্টে আপনারা ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কে কে হোম মিনিস্টার ছিল। তার মধ্যে একটা নাম আপনারা ইন্টারেস্টিং দেখতে পাবেন, মুফতি মোহাম্মদ সৈয়দ। সে 1990-এর সময় ইন্ডিয়ার হোম মিনিস্টার ছিল, এবং আপনি এক্ষুনি গুগল করতে পারেন 1990-এর সময় কাশ্মীরের কি অবস্থা ছিল। মানে এতটা পাওয়ার একটা হোম মিনিস্ট্রির কাছে থাকে।